গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা বা অন্যান্য জায়গায় গুজবের জেরে গণপিটুনি আর তার জেরে ভয়ঙ্কর পরিণতি হয়ে যাচ্ছে। গত দুদিনে, গতকাল এবং আজ আমরা পরপর দুদিন দুই সহনাগরিককে হারিয়েছি। গতকাল বউবাজারের পর আজ সল্টলেকে আবারও সেই গুজবের সন্দেহে পিটিয়ে খুন, ফের মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। আজ ভোরে সল্টলেকে পিটিয়ে মারার অভিযোগ। সল্টলেকের পোলে নাইটে 22 বছরের এক যুবক প্রসেন মণ্ডল, তাকে পিটিয়ে মারার অভিযোগ, মারধর করে খুনের অভিযোগ। 3 জনকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেছে। ধৃতদের একজন আবার বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। অনুপ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, সরাসরি রয়েছে এই মুহূর্তে অনুপ পোলে নাইটেই। অনুপ, হচ্ছেটা কি সমাজে একের পর এক এইরকম ঘটনা? গতকাল আমরা দেখলাম বউবাজারের হস্টেলে ঘটলো, তারপর আজ আবারও এই পোলে নাইটের ঘটনা। কেন এত অসন্তুষ্ট মানুষ, মানে এতটা অসন্তোষের কি কারণ? আজকের ঘটনা সম্পর্কে জানাও, কি হয়েছিল? গতকাল বউবাজারের পরে আজকে সল্টলেক পোলে নাইট। মূলত সল্টলেক পোলে নাইট, এই যে রাস্তার গলি, এই গলির উপরে কিন্তু প্রসেন মণ্ডল 22 বছরের যুবক, তাকে একেবারে পিটিয়ে খুন, গণপিটুনি পিটিয়ে খুনের অভিযোগ। মূলত বাড়ি থেকে হরষিত সরকার, তার বাড়ি থেকে মোবাইল ফোন চুরি, এবং এই মোবাইল ফোন চুরি সন্দেহে কিন্তু আজকে ভোরবেলা সল্টলেকের এই যে পোলে নাইট, এই রাস্তার উপরে তাকে বেধড়ক মারধর করতে থাকে হরষিত সরকার, তপন সরকার এবং বাংলাদেশের বাসিন্দা সিদাম মণ্ডল। মারধর যখন করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে দেখানোর চেষ্টা করবো এই যে জায়গা, সেই জায়গায় কিন্তু মূলত মৃতদেহ যখন সংজ্ঞায় হীন হয়ে পড়ে থাকে এবং বেশ কিছুক্ষণ সময় ধরে যখন এখানে পড়ে থাকে, তার আধ ঘন্টারও বেশি সময়ের পরে, প্রায় 1 ঘন্টা সময়ের পরে হাসপাতালে নিয়ে যেত, বেসরকারি হাসপাতাল, এবং সেখানেই কিন্তু তার মৃত্যু হয়েছে। এমনটা আগেই মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানায়। এর পরবর্তী ক্ষেত্রে সেই হাসপাতালের পক্ষ থেকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু যখন জানানো হয় কিভাবে ঘটনা ঘটেছে, একেবারে প্রথমে তারা বলতে অস্বীকার করলেও মারধরের কথা কিন্তু তারা জানায়। এরপরে বিধাননগর দক্ষিণ থানায় কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে যখন সেখানে যায়, একজনকে মূলত যে নিয়ে তাকে আটক করা হয়। আটক করার পরবর্তী ক্ষেত্রে যখন জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের পক্ষ থেকে, তখন কিন্তু খুনের কথা স্বীকার করে। এই যে সল্টলেক পোলে নাইটের ঠিক এই যে জায়গা, সেই জায়গায় কিন্তু একেবারে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল প্রসেন মণ্ডল, 22 বছর যুবক। মূলত মোবাইল ফোন চুরি করেছে এমনটাই কিন্তু তাকে সন্দেহ করা হয়েছিল, তাকে মারধর করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে যখন পুলিশ, ইসিপিএস থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। একদিকে হচ্ছে তপন সরকার, অন্যদিকে হরষিত সরকার এবং বাংলাদেশের বাসিন্দা সিদাম মণ্ডল। যখনই হাসপাতালে নিয়ে যায়, যেহেতু করুণাময়ীর কাছে হাসপাতাল, সেই কারণে বিধাননগর দক্ষিণ থানায় পুলিশ প্রথম খবর দেওয়া হয়। পুলিশ যখন যায়, সেখান থেকে যখন আটক করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে একজনকে জিজ্ঞাসাবাদ করে বাকি 2 জনের খোঁজ পায়। ইতিমধ্যেই 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে, এবং তারা এই খুনের কথা স্বীকার। মোবাইল ফোন তার বাড়ি থেকে, অর্থাৎ হরষিত সরকারের বাড়ি থেকে মোবাইল ফোন চুরি গিয়েছে, এবং সেই মোবাইল ফোন চুরি করেছে একেবারে প্রসেন মণ্ডল, এমনটাই কিন্তু তার দাবি। সেই সন্দেহের বসেই মারধর করে। আরো একবার দেখাবো, ঠিক এই জায়গায় মূলত মারধর করার পরে পরবর্তী ক্ষেত্রে একেবারে সংজ্ঞাহীন অবস্থায় কিন্তু এখানে পড়েছিল। তারপরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। গতকাল বউবাজারে যে ঘটনা ঘটেছিল, তার পরবর্তী ক্ষেত্রে সল্টলেকের পোলে নাইট, এখানেই কিন্তু ভোরবেলা মূলত মারধরের ঘটনা ঘটে, এবং মারধর এত পরিমাণে করা হয়, বাস দিয়ে মারধর করা হয়েছে বলে এমনও অভিযোগ। তারপরে মৃত্যুর ঘটনা ঘটে, এবং পিটিয়ে যে খুনের ঘটনা, ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে আর কেউ ঘটনায় জড়িত আছে কিনা যেমন খতিয়ে দেখা, যদিও তারা 3 জন এই খুনের কথা স্বীকার করছে বলে এমনটাই জানতে পারছে। মূলত মোবাইল ফোন তার বাড়ি থেকে চুরি হয়েছে, এবং মোবাইল ফোন প্রসেন মণ্ডল 22 বছরের যুবক, তিনিই চুরি করেছেন এমনটাই বলছে। এবং তারা প্রত্যেকেই পূর্ব পরিচিত ছিলেন এবং বাড়িতে যাতায়াত ছিল, সেই সুযোগেই মোবাইল ফোন চুরি করেছে বলে তারা কিন্তু মনে করেছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি আদতে মোবাইল ফোন নিয়েছিলেন কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশকে জানায় একেবারে স্পষ্ট না, সন্দেহ করেছিল। সন্দেহের বসে মারধর এবং গণপিটুনির পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যুর ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আরো এই ঘটনায় কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। মোবাইল ফোন চুরি গিয়েছে সন্দেহের বসেই কিন্তু এই খুনের মারধর, যার জেরেই কিন্তু এই খুনের ঘটনা। একদমই অনুপ, এবং যেন সংক্রামক ব্যাধির মতন ছড়িয়ে পড়ছে এই ঘটনা। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে, শুনুন তিনি কি বলেছেন। আজকে সল্টলেকে দেখুন পিটিয়ে মেরে দিচ্ছে। কারণটা হচ্ছে কি, এই যে ছেলেগুলো, এরা কোনো ভয়ই নেই। এরা ভাবছে এরাই আইন, এরা ভাবছে যে আইনগুলো আছে এই আইনগুলো তাদের জন্য নয়। যদি মোবাইল চুরি ধরে করেনি, তবু যদি ধরে রাখি যে পড়েছে, তাহলে লোকাল থানায় দেবে না কেন, কাউন্সিলরকে দেবে না কেন, তাহলে পিটিয়ে মারবে কেন? এটা কিন্তু শুধু পুলিশকে দিয়ে হবে না, সংক্রামিত রোগ তো। এটা কিন্তু সমাজের সর্বস্তরের মানুষদের, বিশেষ করে কবি, সাহিত্যিক, এদের কিন্তু এগিয়ে আসতে হবে। শুধু পুলিশকে দিয়ে কিন্তু হবে না। কোনো একটা বিষয় সন্দেহ হলেই হলো, তারপরে তাকে গণপিটুনি, একদম এমন পর্যায়ে নিয়ে যাওয়া যে সে মরে যাচ্ছে। কেন এরকম হচ্ছে, কেন এত অস্থিরতা? আমরা কথা বলেছিলাম অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহার সঙ্গে। এটা একটা অত্যন্ত জঘন্য অপরাধের ঘটনা। সারা পৃথিবীতে দেখা গেছে
যে এই ধরনের কিছু মানুষ থাকে যারা একটা হুজুকের বশবর্তী হয়ে একটা ঘটনা, যেখানে যখন কিছুদিন আগে ছেড়ে ধরে নিয়ে অসংখ্য মানুষকে পিটিয়ে মারা হলো 8-10 জনকে, তেমনি এখন মোবাইল চুরির অপরাধে, এবং তারা ঠিক শিওর নয় অপরাধ মনস্তত্ব বলে যে তাদের মধ্যে কিছু রয়েছে সেটাও নয়, তারা একটা হুজুকের বশবর্তী হয়ে এগুলো করছে, এবং এটা খুবই দুঃখজনক ঘটনা। এবং মানুষকে সচেতন থাকা দরকার, মানুষকে বারবার বোঝা দরকার যে আমরা আবেগপ্রবণ হয়ে আইন নিজের হাতে তুলে নেব না। এবং গতকাল খাস কলকাতার বুকে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, বউবাজারের হস্টেলে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে একজনকে, যেটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এনআরএস এর হস্টেলে কোরবান শাহের মৃত্যুর কথা। বারবার আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা, অত্যন্ত মর্মান্তিক গতকালের এই ঘটনাও। পিটিয়ে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সময়ের সিসি ক্যামেরা ফুটেজ ডিলিট করে দেওয়া হয়। হস্টেল থেকে উদ্ধার হয়েছে ব্যাট এবং উইকেট, এবং সেগুলোর ফরেনসিক করা হয়েছে। রৌনক আমাদের প্রতিনিধি রয়েছেন। রৌনক, যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের তো আজ আদালতে তোলা হয়েছিল, কি হলো তারপর? এটা একেবারেই যে 14 জনকে আদালতে তোলা হয়েছিল তাদেরকে আগামী 4 জুলাই পর্যন্ত পুলিশে হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত, এবং পুলিশের তরফ থেকে যে বিষয়টি সামনে উঠেছে তা কিন্তু অত্যন্ত গুরুতর। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে যখন পুলিশ গিয়ে পৌঁছায় তার প্রায় 2 ঘন্টা পরে কিন্তু এই যে হোস্টেলের যারা ছাত্র বা পড়ুয়া তারা কিন্তু দরজা খোলে, এবং এই 14 জনের মধ্যে 12 জনই কিন্তু বর্তমান ছাত্র এবং 2 জন প্রাক্তন ছাত্র, এবং শহর কলকাতার বেশ নাম করা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু পাঠরত। সেক্ষেত্রে তাদের মধ্যে এরকম একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি কি করে জন্মায় বা এর পেছনে অন্য কোনো মোটিভ ছিল কিনা তা কিন্তু পুরোপুরিভাবে তদন্ত করে দেখতে চায়। এবং যে বিষয়টি সামনে আসছে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ডিলিট করা, অর্থাৎ ঘটনাটি ঘটার পর তারা তার মানে আন্দাজ করেছে যে পুলিশের তরফ থেকে তাদেরকে আটক করা এবং পুলিশের তদন্তের সুবিধাতে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হতে পারে। তার কারণেই কিন্তু এই যে 14 জনকে গ্রেফতার করেছে তার মধ্যে একটি দল এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ডিলিট করতে কিন্তু পেয়েছিল, এবং দেখা গেছে যখন এই ঘটনা ঘটেছে ঠিক সেই সময়কারই কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ ডিলিট করা হয়েছে। অর্থাৎ গোটা ঘটনার পেছনে আরো কোনো মদত রয়েছে কিনা বা কেনই বা এই চককে চোর সন্দেহে পিটিয়ে মারা হলো, শুধুই কি 14 জন নাকি পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে আরো বেশ কিছুজন জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে। পুরো ঘটনাটি কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্ট আসার দেরির অপেক্ষায় রয়েছে পুলিশ আধিকারিকরা, এবং ইতিমধ্যে যে ব্যাগ এবং লাঠি উদ্ধার করেছে সেগুলি ফরেনসিকে পাঠানো হয়েছে। তারও কিন্তু রিপোর্ট এলে বোঝা যাবে যে স্পষ্টত কি ঘটনা ঘটেছিল এবং কি রূপ আঘাত করে এই যে জীবন তাকে হত্যা করা হয়। রৌনক, এই যে বারবার গুজব হচ্ছে এবং গুজবের জেরে গণপিটুনির ঘটনা ঘটছে, গুজব বন্ধে বা এই ধরনের ঘটনা নিয়ে পুলিশ কি বলছে? পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে যে যুবককে এরা চোর সন্দেহে পিটিয়ে হত্যা করলো সেই যুবককে একেবারে একটি গুজব, কারণ তার আগের দিনই সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গেছে যে ঠিক সেই রকমই ধরনের আরো করছিল, এবং কেবলই সন্দেহের ভিত্তিতে একদল ছাত্র কিন্তু এই যে ইরশাদ আলম তাকে একেবারে চিহ্নিত করেন, এবং তাদের মধ্যে একদল ছাত্র বলে এই সেই চোর, এবং তার উপরে একেবারে চড়াও হয়, রীতিমতো উইকেট লাঠি দিয়ে তার উপরে চড়াও হয়। টানা 2 থেকে 2.5 ঘন্টা তাকে বেঁধে মারধর করা হয়, যার পরিণতি ঘটে গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু ঘটে। পুলিশের তরফ থেকে গোটা বিষয়টি কিন্তু আদালতের সামনে রাখা হয়েছে। আদালত ইতিমধ্যে আগামী 4 জুলাই পর্যন্ত এই 14 জনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। পুলিশ এখনো তদন্তের দেখছে যে এর পেছনে আরো কেউ রয়েছে কিনা, বা শুধু কি চোর সঙ্গে পিটিয়ে মারা হয়েছে নাকি এই যে হোস্টেলের ভেতরে ঠিক কি ঘটনা ঘটেছিল বা কারা কারাই বা এর পিছনে যুক্ত রয়েছে, গোটা বিষয়টি কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ রৌনক। দুঃখজনক ঘটনা, আর কি বলতে পারি। বাইরে অ্যাক্টিভিটি প্রকাশে আসতো না, বাইরের লোক আর কোনো অ্যালাউ ছিল না। কেন একটা গ্রুপ টাইপের আর কি, যা যা হয়ে থাকে সব জায়গায় দেখছেন তো। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে ভরসা বদলি, পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বদলে নিতে রাজ্যের। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, রাজ্য পঞ্চায়েত দপ্তর কি নির্দেশিকা পাঠিয়েছে জেলায় জেলায়? দেখো, মূলত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতেই এবার বদলি নীতি চালু করলো বলেই দাবি করছে প্রশাসনিক মহল, এবং যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে 3 বছরের বেশি কোনো কর্মীকে একই গ্রামে একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রাখা যাবে না।
এই সংক্রান্ত বদলি নীতি রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে জারি করা হলো। বিভিন্ন জেলায় সেই নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে 3 বছরের বেশি সময়সীমা ধরে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রয়েছেন তাদেরকে এখনই বদলি করতে হবে। বিশেষত যারা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েতের কর্মী, সরকারি কর্মী, তাদেরকে বদলি করার নির্দেশিকা জারি করা হলো এবং প্রত্যেকটি জেলাতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে এই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিগুলিতে দীর্ঘদিন ধরেই বহু কর্মী যারা দিনের পর দিন রয়েছেন, একই জায়গায় রয়েছেন এবং এর ফলে দুর্নীতি বা স্বজন পোষণের জায়গা তৈরি হতে পারে। সেই কারণেই এই বদলি নীতি চালু করা হলো রাজ্য সরকারের তরফে এবং রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে অবিলম্বে যারা 3 বছরের বেশি সময়সীমা ধরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে রয়েছে তাদের বদলি করতে হবে এবং কোথায় বদলি করতে হবে তার সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসকরা। ধন্যবাদ সোমরাজ। মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ, আর সেই অভিযোগে এগ্রায় প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ। জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ। সেলফ হেল্প গ্রুপের সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ, সুপারভাইজারের বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগ। সুপারভাইজারের বাড়ির সামনেও চলে বিক্ষোভ। কথা বলবো আমাদের প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, ঠিক কি অভিযোগ করা হচ্ছে এই প্রধান শিক্ষক এবং সেলফ হেল্প গ্রুপের সুপারভাইজারের বিরুদ্ধে? কিভাবে এরা দুর্নীতি করেছেন, কি বলা হচ্ছে? দেখো, মূল অভিযুক্ত হলো যেখানে যে অভিযুক্ত যে ছন্দা মাইতি, যেখানে সুপারভাইজারের যে সেলফ হেল্প গ্রুপের যে সুপারভাইজার রয়েছে সে কিন্তু মূল অভিযুক্ত। অতএব সেখানে যে অভিযুক্ত যে সুপারভাইজার দুর্নীতি করছে, যেখানে তাদের সেলফ হেল্প গ্রুপের মহিলাদের 3টি গ্রুপ রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে 3টি গ্রুপে 15 দিন অন্তর কিন্তু 3 জন করে রান্না করবে, এমনটা কিন্তু তাদের নিয়ম। সেই নিয়মকে দৃষ্টি লঙ্ঘন করে এই সুপারভাইজার নাকি একটি দলের গ্রুপকে দিয়েই কি রান্না করাচ্ছে। এছাড়াও তাদের যে দলের গ্রুপের যে টাকা রয়েছে সেই টাকাকে তছরূপ করেছে, এমনটা কিন্তু অভিযোগ করছে সেলফ হেল্প গ্রুপের যে অন্যান্য গ্রুপের মহিলারা। তারা বিভিন্ন রকম অভিযোগ জানিয়েছে প্রধান শিক্ষককে। এছাড়াও যে পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে তাকে অভিযোগ জানিয়েছে, তাতে কোনো সুরাহা হয়নি। সেই পরিপ্রেক্ষিতে আজকে কি হয়েছে যে সকাল থেকে কিন্তু যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে এগুলো 11 নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘরের মধ্যে তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। পরে সেই সেলফ হেল্প গ্রুপের যে মহিলা রয়েছে, সুপারভাইজার রয়েছে তার ছন্দা মাইতি, তার বাড়িতে গিয়েও বিক্ষোভ দেখায়। পরে কিন্তু সেই সেলফ হেল্প গ্রুপের সুপারভাইজার ছন্দা মাইতি স্কুলে এলেই কিন্তু তাকেও ঘরের মধ্যে তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। দফায় দফায় বিক্ষোভ শুরু হয়, সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত বিক্ষোভ হয়। ঘটনাস্থলে কিন্তু এগরা থানার পুলিশ আসে। পুলিশ এলে তাদেরকে আশ্বস্ত করেন যে যেখানে তাদের এই সমস্ত যে অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ তারা আগামীকাল অর্থাৎ কালকে যে পৌরসভার চেয়ারম্যানকে নিয়ে কিন্তু তারা এই সমস্ত অভিযোগ তারা আলোচনা করবে। তাদেরকে আশ্বস্ত করতে কিন্তু যে সেলফ হেল্প গ্রুপের যে অন্যান্য মহিলারা তারা কিন্তু গেটের তালা খুলে এই যে দীর্ঘক্ষণ ধরে যে সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত তালা বন্ধ রাখে এবং বিক্ষোভ দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। এগুলা কিন্তু 11 নম্বর ওয়ার্ডের যে জগন্নাথপুরের যে প্রাথমিক বিদ্যালয়ে এই মিড ডে মিলের দুর্নীতি নিয়ে মূলত অভিযোগ। এই ছন্দা শুনি অভিযোগকারীরা কি বলছেন, কি অভিযোগ তাদের? ছন্দা মাইতি নামে যে ব্যক্তি তার নামে অভিযোগ, কিন্তু আমরা ওনাকে চাই না। উনি যেভাবে টাকা নয়জয় করছেন প্রমাণিতভাবে সেই টাকা তাদের অ্যাকাউন্টে যেন না যায়। আমরা চাইছি যে নিজেরা যারা কাজ করে সেই অ্যাকাউন্টে টাকা যেন আসে। আজ পর্যন্ত কোনো সঠিকভাবে হিসাব দিতে পারেনি। দায়িত্ব যদি নিবেন না ছেড়ে দিন, অফিসিয়ালি ছেড়ে দিন। যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ছন্দা মাইতি, সেলফ হেল্প গ্রুপের সুপারভাইজার, তিনি কি বলছেন, কি বক্তব্য তার শুনুন। আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু নেই, আমার কাছে কেউ খবর নিয়েও আসেনি, এই ব্যাপারে কোনো কিছু আমার কাছে কিছু বলেও নি। আর প্রত্যেকটি মেম্বার যারা রান্না করেছে ওদেরকে আমি যথারীতি পেমেন্ট দিয়েছি। ওনারা নিজেরাই স্কুলে গেছেন নিজেদের মতে, কিন্তু আমাকে তো কোনো কিছু বলেনি। এই সমস্ত কথাগুলো অপবাদ করা হচ্ছে, আমাকে না জানিয়ে কেন করা হচ্ছে এগুলো? আমি সেলফ হেল্প গ্রুপ যদি চালাই, তারা যদি জানে তারা এসে কেন আমাকে জিজ্ঞাসা করলো না? প্রধান শিক্ষক আবার বলছেন সরকার থেকে টাকা দেওয়া হচ্ছে, এবার সেই রান্না কে করবেন, লোক দিয়ে করানো হবে নাকি সুপারভাইজার নিজে করবেন সেটা তার ব্যাপার। তিনি এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, শুনুন। মিড ডে মিলের রান্নার বিষয়ে রাঁধুনিদের পয়সা সরকার থেকে নির্দিষ্ট হবে। তিনি নিজে আসবেন কি কাউকে পাঠাবেন সেটা তাদের ব্যাপার, আর সেটা গ্রুপের ব্যাপার। সেখানে আমার বিষয় কিছু নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি, এবারে তারা তার যা করবেন করবেন। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে উত্তেজনা মালদাতেও। মালদার হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত প্রধান শিক্ষক, সহ শিক্ষকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ।
বিশেষ চাহিদা সম্পন্ন প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহশিক্ষকদের বিরুদ্ধে। সেবক আমাদের প্রতিনিধি রয়েছেন। সেবক, শিক্ষক শিক্ষিকারা তারা মারধর করছেন প্রধান শিক্ষককে। একদমই, দেখো মালদার এই হরিশ্চন্দ্রপুরের স্কুলে এখানে কিন্তু মিড ডে মিল নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রধান শিক্ষকের সঙ্গে সহশিক্ষকদের মধ্যে মতনৈক্য তৈরি হচ্ছে। সহশিক্ষকরা মিড ডে মিল দুর্নীতিতে যুক্ত এমনটাই অভিযোগ করছেন প্রধান শিক্ষক, এবং এই প্রধান শিক্ষক 5 মাস আগেই এই স্কুলে আসেন এবং সহশিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকের মিড ডে মিল নিয়ে যে বচসা গোলমাল তা মীমাংসার জন্য দুই পক্ষকে ডেকে পাঠানো হয়েছিল অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে। আর সেখানে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং প্রধান শিক্ষক তিনি বিশেষ চাহিদা সম্পন্ন, তাকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের অভিযোগ উঠেছে দুই সহশিক্ষকের বিরুদ্ধে, যদিও সহশিক্ষকরাও অভিযোগ করছেন প্রধান শিক্ষক নাকি তাদের উপরে প্রথমে হামলা চালিয়েছেন। দুপক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে। আর মিড ডে মিলের দুর্নীতির পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে প্রশাসন। শিক্ষকদের মারামারি, মিড ডে মিলের দুর্নীতিকে কেন্দ্র করে আর একে ঘিরেই কিন্তু উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। সত্যি মানে যারা শিক্ষক, যারা শিক্ষা দেবেন পড়ুয়াদের, তারা নিজেরাই মারধরে জড়িয়ে পড়ছেন। কি শিক্ষা দেবেন তাহলে তারা পড়ুয়াদের? আক্রান্ত প্রধান শিক্ষক বলছেন ষড়যন্ত্রের কথা, শুনুন। ওই অ্যাসিস্ট্যান্ট টিচার যে আছে শফিকুল ইসলাম আমার স্কুলে এবং ভাস্কর মন্ডল দুবল প্রাথমিক বিদ্যালয়ে আগে থেকেই ষড়যন্ত্র চালাচ্ছে, এবং এর আগেও আমাকে শফিকুল ইসলাম অনেক মারধর করেছিল, মিড ডে মিল নিয়ে ঝামেলায় ফেলার চেষ্টা করছিল ওই স্কুলের দুজন শিক্ষক শফিকুল ইসলাম এবং ভাস্কর মন্ডল। না এসেই সই করতে চাইছিল। এর আগেও অনেক দুর্নীতি করেছে মিড ডে মিলে, সেই খাতা আমার হাতে চলে আসাতে হুমকির মধ্যে ফেলছে, নিজেও মারছে। মালদায় অস্ত্রসহ ধৃত বিজেপি পঞ্চায়েত প্রধান, আগ্নেয়াস্ত্র কিনতে গিয়ে গ্রেফতার। বিজেপি পঞ্চায়েত প্রধানের থেকে উদ্ধার হয়েছে গুলি এবং টাকাও। সেবক রয়েছেন, আরো ডিটেলে জানাবেন। সেবক, কি অভিযোগ? একদমই, দেখো বিজেপির পঞ্চায়েত প্রধান, তাকে গ্রেফতার করা হলো অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে তার কাছে। পুলিশ গোপন সূত্রে খবর পায় মানিকচক থানার পুলিশ যে অস্ত্রের একটি বেআইনি লেনদেন হচ্ছে মালদহের মানিকচকের হরিপুর এলাকায়। তারপরেই তারা অভিযান চালায়। পুলিশের দাবি, পুলিশ ধীরে ধীরে অভিযান চালানোর সময় 2-3 জন পালিয়ে যেতে সমর্থ হলেও 6 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। যাদের মধ্যে রয়েছেন নাজিরপুর পঞ্চায়েত বিজেপি পরিচালিত তার প্রধান দেবাশিস মণ্ডল। তিনি অস্ত্র কিনতে গিয়েছিলেন, অস্ত্রের হাত বদলের সময় গ্রেফতার করা হয়েছে এমনটাই পুলিশ দাবি করছে। এবং তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো এই অস্ত্রের যে লেনদেন, সেখানে যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে এক তৃণমূল কর্মী রয়েছেন শ্রবণ মণ্ডল। তার বিরুদ্ধে অভিযোগ তিনি অস্ত্র বিক্রি করতে এসেছিলেন আরো 2 জনকে নিয়ে, এবং এই তৃণমূল কর্মী কাছ থেকে অস্ত্র কিনছিলেন বিজেপির প্রধান। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, কারণ অস্ত্রের যে লেনদেন তাতে দেখা যাচ্ছে প্রধানের বিরুদ্ধে অস্ত্র কেনার অভিযোগ, আর অস্ত্র যারা বিক্রি করছেন তাদের মধ্যে রয়েছেন এক তৃণমূল কর্মী। স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে এবং নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধন্যবাদ সেবক।